ব্যাপার? রাজপ্রাসাদের ভেতরে লম্বা দালান। জেসমিন খুব ধীরে ধীরে হাঁটছে। সেনাপতি রাজেশ তার এক হাত শক্ত করে ধরে আছে। জেসমিন, তুমি আরেকটু আস্তে হাঁটো, মেঝেটা খুব পিছল হতে পারে। রাজেশ বাবু, আপনি আমাকে এভাবে ধরে আছেন যেন আমি হাঁটতে ভুলে গেছি। আমি তো একদম ঠিক আছি। ঠিক থাকলে কি হবে, চারু দিদির তো আদিত্য হয়ে গেল, এবার তো তোমার পালা। জানালা দিয়ে ভোরের আলো কেবল ঘরে ঢুকতে শুরু করেছে। চারুলতা চোখ মেলে দেখলো রাজপুত্র অরুণ তখনও ঘুমোয়নি। তিনি বিছানার এক পাশে বসে লালু একটা খুব নিচু এবং আদুরে গলায় হাম্বা শব্দ করে ডাক দিল। তার দু চোখ যেন খুশিতে চকচক করছে। সোনা পাখি একদম ঠিক বলেছিস। আদিত্য যখন বড় হবে তখন আমরা ওর জন্য রোজ এমন ক্ষীর নিয়ে যাব। ওই এই ক্ষীর খেয়ে হাতির মতো জোর বানাবে রে। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। সকালবেলা মিষ্টি রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে। রাজপুত্র অরুণ আদিত্যকে কোলে নিয়ে খুব ধীরে ধীরে পায়চারি করছে। চারুলতা বিছানায় বসে হাসি মুখে বাপ ছেলের এই মিষ্টি দৃশ্য দেখছে। চারু, আমি একটা নতুন কথা ভাবছিলাম। আদিত্য তো আজ কয়েকদিনের হলো, ও তো সারাদিন এই ঘরের ভেতরেই থাকে। বাইরে মুক্ত বাতাস আর সকালের এই মিষ্টি রোদটা ওর গায়ে একটু লাগা দরকার। আপনি একদম আমার মনের কথাটাই বলেছেন রাজপুত্র। আমিও কাল রাত থেকে এটাই ভাবছিলাম। ওকে এবার একটু বাইরের পৃথিবীর সাথে পরিচয় করানো দরকার। এই রাজপ্রাসাদে, বড় বাগান, এইগুলো তো ওর চেনা উচিত। তাহলে আর দেরি কেন চারু? আজ সকালের রোদটা খুব মিষ্টি আর হাওয়াটাও বেশ শান্ত। চলো আজ আমরা আদিত্যকে নিয়ে প্রথমবারের জন্য আমাদের পেছনের বড় বাগানে যাই। সেখানে খোলা বাতাসেও খুব আরাম পাবে। ঠিক বলেছেন, কিন্তু বেশিক্ষণের জন্য নয় রাজপুত্র। ও তো খুব ছোট। বাইরের হাওয়া বেশিক্ষণ লাগলে ওর আবার ঠান্ডা লেগে যেতে পারে। তুমি একদম চিন্তা করো না চারু, আমি ওকে আমার বুকে এমন ভাবে জড়িয়ে রাখবো যে ওর একটুও ঠান্ডা লাগবে না। তুমি শুধু সাথে চলো। চারুলতা হাসি মুখে উঠে দাঁড়ালো। নতুন অতিথিকে প্রথমবারের জন্য বাইরের আলোয় নিয়ে যাওয়ার আনন্দে রাজপুত্র অরুণের চোখে মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস। রাজপ্রাসাদের পেছনে বড় বাগান। বাগানের এক পাশে সবুজ ঘাসে ঢাকা একটা সুন্দর জায়গা। চারুলতার পোষা গরু লালু সেখানে আপন মনে ঘাস চিবোচ্ছে। এমন সময় ওরে লালু, তুই সারাদিন শুধুমাত্র মাথা নিচে করে ঘাসে চিবিয়ে যাস রে। রাজপ্রাসাদে এত আনন্দ, নতুন রাজপুত্র এলো, কত কি ঘটছে। তুই কি সেসবের কোনো খবর রাখিস? আম্মা, খবর রাখবো না কেন সোনা পাখি? আমি চারু মায়ের পোষা গরু। আমার কান সব সময় খাড়া থাকে। আমি তো ঘাস চিবোতে চিবোতে আমাদের আদিত্যের কথা ভাবছি। তুই আবার কি ভাবছিলিস রে? তুই তো শুধু বুঝিস খোল আর বসি। তুই কি আর রাজপুত্রের মর্ম বুঝবি? তুই আমাকে একদম বোকা ভাববি না সোনা পাখি। তুই হলো পাখি, তুই ডালে ডালে উড়ে বেড়াস, কিন্তু আমি তো মাটিতে থাকি। চারু মা যখন বাগানে আসে তখন সে আমার গলা জড়িয়ে ধরে কত কথা বলে। আমি ভাবছিলাম আদিত্য যখন একটু বড় হবে তখন সে আমার পিঠে চড়ে পুরো বাগান ঘুরে বেড়াবে। আমি ওকে আমার সবচেয়ে খাঁটি আর মিষ্টি দুধ দেব, যাতে করে ওর গায়ে খুব জোর হয়। বাবা, তুই তো দেখছি অনেক দূর ভেবে ফেলেছিস লালু। তা খুব ভালো কথা, কিন্তু এখন তো আদিত্য বড্ড ছোট। চল না, আমরা জানালার কাছাকাছি গিয়ে আদিত্যকে দেখিয়ে আসি। আমার তো এত বড় শরীর, আমি কি আর জানালার কাছে যেতে পারি সোনা পাখি? চারুমা যদি আদিত্যকে নিয়ে এই বাগানে আসতো তবে আমি খুব কাছ থেকে ওকে দেখতে পেতাম। তা তো বটেই, তুই তো আমার মতন উঠতে পারিস না রে। ঠিক আছে, তুই ঘাস খা। চারু ঠিক একদিন আদিত্যকে বাগানে
রাজপ্রাসাদের লম্বা দালান। জেসমিন ধীর পায়ে হেঁটে আসছে। সেনাপতি রাজেশ তার পাশে পাশে খুব সাবধানে হাঁটছে। তুমি তুমি এই সকালবেলা আবার কোথায় চললে? আমি তো তোমাকে একটু বিশ্রাম নিতে বললাম। রাজেশ বাবু, সারাদিন শুয়ে থাকতে আমার একদম ভালো লাগছে না। আর চারু দিদি আদিত্যকে নিয়ে প্রথমবারের মতো বাগানে যাবে। দিদি আমাকে খবর পাঠিয়েছে। আমি আদিত্যের এই প্রথমবার বাইরে আসাটা নিজের চোখে দেখতে চাই। বাগানে যাবে? এটা তো খুব ভালো কথা জেসমিন। আদিত্যর একটু বাইরে হাওয়া খুবই দরকার। কিন্তু বাগানের রাস্তা তো একটু উঁচু নিচু। তুমি কি এত দূর হেঁটে যেতে পারবে? আপনি মিছে মিছে এত ঘাবড়ান রাজেশ বাবু। আমি কোনো রোগী নই। আপনি আমার হাতটা ধরে একটু আস্তে আস্তে নিয়ে চলুন। আদিত্যকে ওই মিষ্টি রোদে দেখতে আমার খুব ইচ্ছে করছে। ঠিক আছে জেসমিন, আমি তোমাকে খুব সাবধানে নিয়ে যাচ্ছি। আমাদের আকাশ বা নদী যখন আসবে তখন আমরাও এভাবেই তাদের নিয়ে বাগানে যাব। আপনি আবার সেই একই কথা শুরু করলেন। চলুন তো এখন, চারু দিদি নিশ্চয় আমাদের জন্য অপেক্ষা করছে। মধুপুর হাটের মিষ্টির দোকান। ভ্যাবলা আর ক্যাবলা আজ কোনো মিষ্টি বানাচ্ছে না। তারা খুব পরিষ্কার একটা মাটির পাত্রে খাঁটি দুধ আর কাজু বাদাম দিয়ে একটা বিশেষ ক্ষীর তৈরি করছে। তুই কি কিছু বুঝতে পারছিস এই ক্ষীরটা কতটা ঘন করতে হবে? এটা তো কোনো সাধারণ ক্ষীরের সন্দেশ নয় রে। আমি খুব ভালো করে বুঝতে পারছি রে ক্যাবলা। এটা হলো আদিত্যের জন্য আমাদের দোকানের প্রথম উপহার রে। যদিও আদিত্য এখন এই ক্ষীর খেতে পারবে না, কিন্তু সারু দিদি আর রাজপুত্র অরুণ তো খাবে। একদম ঠিক বলেছিস। আদিত্য যখন বড় হবে তখন আমরা ওর জন্য রোজ এমন ক্ষীর নিয়ে যাব। ওই এই ক্ষীর খেয়ে হাতির মতো জোর বানাবে রে। হাতির মতো জোর তো হবেই। আর আমাদের রসগোল্লা যখন হবে তখন সেও আদিত্যর সাথে বসে ক্ষীর খাবে রে। আবার তুই রসগোল্লা বলছিস? মীরা দিদি শুনলে কিন্তু এবার তোকে আস্তে রাখবে না বলে দিচ্ছি। আরে মীরা তো এখন শুনছে নে রে। তুই তাড়াতাড়ি হাত চালা। এই ক্ষীরের পাত্রটা নিয়ে আমাদের এখনই রাজপ্রাসাদে যেতে হবে। আর সারু দিদি আদিত্যকে প্রথম বাগানে আনবে। আমরা সেখানে গিয়ে এই ক্ষীর দিয়ে আসবো। তাদের মনের এই সহজ সরল আনন্দ হাটের পরিবেশটাকে আরো মিষ্টি করে তুলল। রাজপ্রাসাদের পেছনের বড় বাগান, চারদিকে খুব সুন্দর সকালের রোদ, গাছে গাছে ফুল ফুটে আছে। রাজপুত্র অরুণ এবং চারুলতা খুব সাবধানে আদিত্যকে নিয়ে বাগানে গেল। আদিত্য রাজপুত্র অরুণের বুকের কাছে একটা নরম কাঁথায় মোড়ানো। রাজপুত্র, দেখুন বাইরের রোদটা পেয়ে ও কেমন চোখ পিটপিট করে তাকাচ্ছে। মনে হচ্ছে ওর চারপাশে সবকিছু খুব মন দিয়ে দেখছে। হ্যাঁ চারু, ও বুঝতে পেরেছে যে এই ঘরটা ওর চেনা রাজপ্রাসাদের ঘরের চেয়ে অনেক বড়। এই আকাশ, এই গাছপালা সবকিছু ওর কাছে একদম নতুন। এমন সময় জেসমিন এবং রাজেশও সেখানে এসে পৌঁছলো। চারু দিদি, আদিত্যকে এই রোদের আলো একদম সত্যিকারের ভোরের সূর্যের মতোই সুন্দর লাগছে। জেসমিন, তুই এই শরীর নিয়ে এত দূরে হেঁটে এলি? আমি তো আসতামই দিদি। আদিত্যের এই নতুন পৃথিবীতে প্রথম ঘুরে বেড়ানোর সঙ্গী তো আমাকে হতেই হতো। রাজেশ বাবু আমাকে খুব সাবধানে নিয়ে এসেছেন। রাজপুত্র মশাই, আদিত্যকে আপনার কোলে খুব মানিয়েছে। মনে হচ্ছে কোনো মহাবীর তার সবচেয়ে দামি সম্পদ বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। রাজপুত্র অরুণ একটু হাসলো, কিন্তু ঠিক সেই সময়ে বাগানের অন্য পাশ থেকে লালু খুব ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলো। লালুর পিঠের উপর বসে আছে সোনা পাখি। চারুলতা লালুকে দেখে ভীষণ খুশি। আরে লালু, তুই এসেছিস তোর ছোট্ট দাদাকে দেখতে। আয় আয়, কাছে আয়। লালু খুব শান্তভাবে চারুলতার সামনে এসে দাঁড়ালো। সে বড় বড় চোখ করে রাজপুত্র অরুণের কোলে থাকা আদিত্যের দিকে তাকিয়ে রইল। সোনা পাখি উড়ে গিয়ে চারুলতার কাঁধের উপর বসলো। চারু, তোমার লালু তো খুব মন দিয়ে আদিত্যকে দেখছে। ও কি বুঝতে পেরেছে যে এই আমাদের নতুন রাজপুত্র? ও সব বোঝে রাজপুত্র। লালু তো আমার অনেক পুরনো বন্ধু। চারুলতা লালুর গলায় হাত বুলিয়ে দিতে লাগলো। লালুর এমন নরম আচরণে সবাই অবাক হয়ে গেল। দেখো চারু, লালু কেমন সাবধানে ওর গন্ধ নিচ্ছে। মনে হচ্ছে লালুও আমাদের আদিত্যকে নিজের বন্ধু হিসেবে মেনে নিয়েছে। লালু একটা খুব নিচু এবং আদুরে গলায় হাম্বা শব্দ করে ডাক দিল। তার দু চোখ যেন খুশিতে চকচক করছে।
সোনা পাখি চারুলতার কাঁধে বসে খুব মিষ্টি আর ফুরফুরে সুরে একটা গান গাইতে লাগলো। দিদি দেখো, তোমার লালু আর সোনা পাখি দুজনেই কেমন আদিত্যকে আশীর্বাদ করছে। প্রকৃতির এই ভালোবাসা তো সবাই পায় না দিদি। হ্যাঁ জেসমিন, আমিও তো এটাই চেয়েছিলাম। আদিত্য শুধু রাজপ্রাসাদের চার দেওয়ালের ভেতরে বড় হবে না, সে বড় হবে এই খোলা আকাশের নিচে, লালু সোনা পাখির মতো অবলা জীবদের সাথে ভালোবাসার বন্ধনে জড়িয়ে। ওর মনের ভেতরটা যেন এই প্রকৃতির মতোই বড় আর উদার হয়। আদিত্য খুবই ভাগ্যবান দিদি, ও জন্মের পর থেকে শুধু ভালোবাসা আর শান্তি দেখছে। লালু, তুই ওকে ভালো করে চিনে রাখ। ও একটু বড় হলে আমি নিজে ওকে তোর পিঠে বসিয়ে দেব। তুই ওকে পুরো বাগান ঘুরিয়ে দেখাবি। লালু মাথা নেড়ে রাজপুত্র অরুণের কথাই সায় দিল। সোনা পাখি কিচিরমিচির করে তার আনন্দ প্রকাশ করলো। বাগানের এই স্নিগ্ধ এবং সুন্দর নতুনত্বের ভরা মুহূর্তটা রাজপরিবারকে এক অদ্ভুত মধুর স্মৃতি হয়ে রইল। বাগানের অন্য একটা দিক, ভ্যাবলা এবং ক্যাবলা মাটির পাত্রে ক্ষীর নিয়ে বাগানে প্রবেশ করলো। তারা দূর থেকে সুন্দর দৃশ্যটা দেখে থমকে দাঁড়ালো। ক্যাবলা, তুই দেখ, সারু দিদি, লালু আর সোনা পাখিও কেমন আদিত্যকে ঘিরে দাঁড়িয়ে আছে। এটা তো ছবির মতো একটা দৃশ্য রে। ঠিক বলেছিস ক্যাবলা, এই দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। আমাদের ক্ষীরটা কি আমরা এখন ওদের কাছে নিয়ে যাব? ওদেরকে এখন এখন বাধাটা করা ঠিক হবে না রে। সারু দিদি আর রাজপুত্র অরুণ কেমন খুশিতে মেতেছে দেখ। আমরা বরং এই পাত্রটা জয়া মায়ের হাতে দিয়ে আসি। জয়া মা পরে সারু দিদিকে দিয়ে দেবে কর। সেটাই ভালো হবে। আমরা এই দূর থেকে আমাদের আদিত্যকে মন ভরে দেখে নিই। ভ্যাবলা আর ক্যাবলা হাসি মুখে একে অপরের দিকে তাকালো। তাদের মনের গভীরে থাকা নিঃস্বার্থ ভালোবাসা গল্পটিকে যেন আরো পূর্ণতা দিল। চারুলতার কক্ষ, রাতের বেলা। আদিত্য চারুলতার পাশে খুব শান্তিতে ঘুমাচ্ছে। রাজপুত্র অরুণ জানালার কাছে দাঁড়িয়ে বাইরের চাঁদের আলোর দিকে তাকিয়ে আছে। রাজপুত্র, আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন? আজ সারাদিন তো আপনি খুব খুশিতে ছিলেন। রাজপুত্র অরুণ ঘুরে চারুলতার দিকে তাকালো। তারপর ধীর পায়ে এসে বিছানার পাশে বসলো। চারু, আমি আজ বাগানের ওই মুহূর্তের কথা ভাবছিলাম যখন তোমার লালু আর সোনা পাখি আদিত্যের কাছে এলো। তখন আমার মনে হলো আমাদের এই রাজ্যটা সত্যি একটা পরিপূর্ণ শান্তির জায়গায় পরিণত হয়েছে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম রাজপুত্র, পশু পাখিরা মানুষের মনের ভাষা খুব ভালো করে বুঝতে পারে। লালু আর সোনা পাখি জানে যে আদিত্য ওদেরই একজন। ও আপনার আর আমার সন্তান রাজপুত্র। ও ঠিক আমাদের মতোই রাজ্যটাকে আগলে রাখবে। চারু, আমি চাই আদিত্য যেন কখনো কোনো অহংকার নিয়ে বড় না হয়। ও যেন এভাবেই মাটির কাছাকাছি থাকতে শেখে, তোমার মতো সহজ আর সরল হয়। জেসমিন আর রাজেশের সন্তান এলে এই রাজপ্রাসাদটা একদম শিশুদের হাসি খুশিতে ভরে উঠবে। চারু, আমরা সবাই মিলে একটা খুব সুন্দর পরিবার হয়ে থাকবো। হ্যাঁ রাজপুত্র, আমাদের জীবনে আর কোনো চক্রান্তের ছায়া নেই, কোনো কঠিন লড়াই নেই। এখন শুধু এই সহজ আর সুন্দর মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল সম্পদ। পরদিন সকালবেলা জানালা দিয়ে ভোরের আলো কেবল ঘরে ঢুকতে শুরু করেছে। চারুলতা চোখ মেলে দেখলো রাজপুত্র অরুণ তখনও ঘুমোয়নি। তিনি বিছানার এক পাশে বসে এক দৃষ্টে ঘুমন্ত আদিত্যের দিকে তাকিয়ে আছে। রাজপুত্র, আপনি সারা রাত ঘুমোননি, এভাবে বসে আছেন? তুমি জেগে গেছো চারু? আমি কি করে ঘুমাবো বলো? ও দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে। আমি তোমার পাশে শুলে যদি ওর ঘুম ভেঙে যায়? আপনি সত্যিই পাগল হয়ে গেছেন রাজপুত্র। আপনি সারা রাত না ঘুমিয়ে ওর দিকে তাকিয়েছিলেন। এতে তো আপনার শরীর খারাপ হবে, তাই না? আমার একটুও শরীর খারাপ লাগছে না চারু। ওকে দেখার চেয়ে সুন্দর কোনো স্বপ্ন কি আর ঘুমের ঘোরেও দেখা সম্ভব? আমি তো ভাবছি ও যখন একটু বড় হবে আর আদো আদো কথা বলতে শিখবে, তখন ও আমাকে সবার আগে কি বলে ডাকবে? আপনাকে আর কি বলে ডাকবে? বাবা বলেই ডাকবে, আর আমাকে মা বলে ডাকবে। আপনি এখন আমার কথা শুনুন, আপনি ওর পাশে একটু শুয়ে বিশ্রাম নিন। আমি ঠিক আছে চারু। জানো, আজ সকালে আমি যখন ওর দিকে তাকিয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমাদের দুজনের সব ভালোবাসা যেন এই ছোট্ট শরীরটার মধ্যে জমা হয়ে আছে। আমার শুধু ইচ্ছে করছে ওকে নিয়ে সারা জীবন এই ঘরের ভেতরেই বসে থাকি। এমন বোকার মতো কথা বলবেন না রাজপুত্র। ও বড় হয়ে সারা রাজ্য ঘুরে বেড়াবে, আপনি ওকে কোলে নিয়ে এইভাবে আদর করবেন। একটু ঘুমান।
মধুপুর রাজ্যের তাঁতিপল্লী, সকালের মিষ্টি রোদ। রূপমঞ্জুরি এবং মধুবালা খুব নরম কিছু সুতো আলাদা করছে। তাঁতিমাসি একটা বাটিতে করে কিছু ক্ষীর নিয়ে তাদের কাছে এলো। রূপমঞ্জরি, মধুবালা, তোরা একটু হাত থামাতো, দেখ আমি তোদের জন্য কি নিয়ে এসেছি। মাসি, এই সকালে বাটিতে করে কি এনেছো? এটা তো খুব সুন্দর ক্ষীরের গন্ধ বেরোচ্ছে। এটা সাধারণ কি নয় রে রূপমঞ্জরি, কাল ভ্যাবলা আর ক্যাবলা মিলে আদিত্যের জন্য খুব ভালো দুধ আর কাজু বাদাম দিয়ে ক্ষীর বানিয়েছিল। জয়ামা সেই ক্ষীর রাজপ্রাসাদের সবাইকে দিয়েছেন আর আমাদের তাঁতিপল্লীর জন্য পাঠিয়েছেন। তোরা আগে একটু খেয়ে দেখ। ভ্যাবলার ক্যাবলার মনের তো কোনো তুলনা হয় না মাসি। ওরা আদিত্যকে কতটা ভালোবাসে এটাই তো তার প্রমাণ। রূপমঞ্জরি বাটি থেকে একটু ক্ষীর মুখে দিল। মাসি, সত্যি এই ক্ষীরের কোনো জবাব নেই। ভালোবাসা দিয়ে বানালে সব কিছুর স্বাদই বোধহয় এমন অমৃতের মতো হয়ে যায়। আমরা এই নরম সুতোগুলো জেসমিনের বাচ্চার জন্য আলাদা করছি মাসি। জেসমিন মা হলে এই নরম সুতো দিয়ে তার বাচ্চার প্রথম জামা তৈরি হবে। তোদের এই কাজের কোনো তুলনা হয় না রে। তোরা মন দিয়ে কাজ কর, জেসমিন মা খুব খুশি হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।